আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আমরা দেখতে দেখতে আজকে কত দিনে আসছি, তৃতীয় দিনে চলে আসছি। তো অলরেডি আমরা বেসিক ইলেকট্রিসিটির এক অধ্যায় এবং দুই অধ্যায় শেষ দিয়েছি। এক এবং দুই অধ্যায়ের মধ্যে যদি তোমাদের কার কোনো সমস্যা থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টের যে সমস্যা, এই সমস্যা অনুপাতে আমরা সলভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এখন দেখো ভাইয়া, তাহলে আজকে আমরা তৃতীয় দিন যেহেতু তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ের নামটা কি হচ্ছে ভাইয়া বলতো? ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। নাম কি? ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। তাহলে যেহেতু অধ্যায় নাম হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, তাহলে আমরা আগে ক্যাপাসিটর কি এবং ইন্ডাক্টর কি এটা আমরা আগে দেখি। তো দেখো ভাই, এখন ক্যাপাসিটর, তাহলে ক্যাপাসিটরটা কি যদি সহজ ভাষায় বলতে যাও, এটা বলতে হবে যে দুইটি সমান্তরাল পরিবাহীর মাঝখানে একটি অপরিবাহী পদার্থ যুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় একে বলা হয় কি বলতো? ক্যাপাসিটর। সাপোজ ধরো এইটা একটা তোমার পরিবাহী পদার্থ, এইদিকে আরেকটা পরিবাহী পদার্থ। এই যে দুইটা পরিবাহীর মাঝখানে তুমি কি করবা বলতো ভাইয়া? একটা অপরিবাহী যুক্ত করবা। কি করবা? একটা অপরিবাহী পদার্থ যুক্ত করবা। এই যে দুইটা পরিবাহী পদার্থের মাঝখানে একটা অপরিবাহী পদার্থ যুক্ত করে এই যে পুরোটাই মিলে যে একটা ডিভাইস গঠিত হইলো, এটাকে কি বলে? ক্যাপাসিটর বলা হয়। এখন দেখো ভাইয়া, তুমি যে এই যে দুই পাশে দুইটা কি যুক্ত করছো? পরিবাহী পদার্থ যুক্ত করছো। এই যে উভয় পাশে যে পরিবাহী যুক্ত করছো, একে বলা হয় ইলেকট্রোড। কি বলে ভাইয়া বলতো? ইলেকট্রোড। আর তুমি মাঝখানে যে অপরিবাহী পদার্থটা যুক্ত করছো, এই অপরিবাহীটাকে বলা হয় বলতো ভাইয়া কি? ডাই ইলেকট্রিক। কি বলা হয়? ডাই ইলেকট্রিক। এখন দেখো ভাই, ক্যাপাসিটর মেইন আমি তো বলতেছি এ টু জেড। যদি পরীক্ষায় আসে যে ক্যাপাসিটর কি ব্যাখ্যা করো, বা যেভাবেই আসুক সংক্ষিপ্তে বা অতি সংক্ষিপ্তে, ক্যাপাসিটর যদি সংক্ষিপ্তে আসে তাহলে কি লিখবা এটা বলতেছে, আর অতি সংক্ষিপ্ত পাবাই তুমি নিজে। ক্যাপাসিটর ধরো সংক্ষিপ্তে আসছে যে ক্যাপাসিটর কি ব্যাখ্যা করো, প্রথম দিকে কি তুমি সংজ্ঞা লিখবা? দুইটি সমান্তরাল পরিবাহী পদার্থের মাঝখানে একটি অপরিবাহী পদার্থ যুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় একে কি বলবো? আমরা ক্যাপাসিটর বলবো। দুইটি পরিবাহী থাকবে, এর মাঝখানে একটা অপরিবাহী থাকবে। এরপর বেশি বেশি তুমি এর কাজটা বলবো, তুমি যে ক্যাপাসিটরের কাজ কি। কারণ ক্যাপাসিটরের কাজ কি বলতে পারবা? ক্যাপাসিটরের কাজ হচ্ছে বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখা। কি বলতো? বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখা। এরপর তুমি ক্যাপাসিটর সংজ্ঞা দিবা, এরপর লিখবা যে এর প্রধান কাজ হচ্ছে বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখা। এখন দেখো, ক্যাপাসিটরকে প্রকাশ করা হয় কি দ্বারা? ক্যাপাসিটরকে প্রকাশ করা হয় সি দ্বারা। কি দ্বারা বলতো ভাইয়া? সি দ্বারা ক্যাপাসিটরকে প্রকাশ করা হয়। তাহলে এর একক হচ্ছে কি ভাইয়া বলতো? ফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড। এর একক হচ্ছে ফ্যারাড অথবা মাইক্রো ফ্যারাড। এখন ক্যাপাসিটর ইকুয়াল কি লেখা যায় বলতো? ক্যাপাসিটর সি, সি ইকুয়াল আমরা লিখতে পারি কিউ ভাগ ভি। সি ইকুয়াল কি লিখতে পারি বলতো? কিউ ভাগ ভি। এই ক্যাপাসিটর সম্বন্ধে বিস্তারিত আরেকটু পরে পড়বো আমরা, কিন্তু ক্যাপাসিটরের যে মেইন কনসেপ্ট হচ্ছে ভাই এইটা। প্রথমে কি বললাম? ক্যাপাসিটর সংজ্ঞা বললাম, ক্যাপাসিটরের প্রতীক হচ্ছে। এখন দেখো, তাহলে ক্যাপাসিটর কিভাবে গঠিত হয় এটা বললাম, যে মাঝখানে একটা অপরিবাহী, দুই পাশে দুটো পরিবাহী, দুই পাশে পরিবাহীকে বলা হয় ইলেকট্রোড, মাঝখানটাকে বলা হয় ডাইইলেকট্রিক। ক্যাপাসিটরকে সি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে ফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড, আর সি ইকুয়াল কিউ ভাগ ভি এটা লেখা যায়। এখন দেখো ভাই, ক্যাপাসিটরের প্রকারভেদ। ক্যাপাসিটর হচ্ছে দুই প্রকার। কত প্রকার বলতো? দুই প্রকার। ক্যাপাসিটর মূলত হচ্ছে দুই প্রকার। আমি একটু মিশাই দেই। তাহলে এবার আমরা কি দেখবো বলতো? ক্যাপাসিটরের প্রকারভেদ। তাহলে ক্যাপাসিটর হচ্ছে ভাইয়া কত প্রকার বলতো? দুই প্রকার। একটা হলো পোলারাইজড ক্যাপাসিটর। কি বলতো? পোলারাইজড। একটা হলো পোলারাইজড ক্যাপাসিটর, আর একটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। একটা হলো ভাই পোলারাইজড ক্যাপাসিটর, আর একটা কি? নন পোলারাইজড ক্যাপাসিটর। এখন দেখো ভাইয়া, একটু ইয়া হলো আর কি। ক্যাপাসিটর দুটো, একটা পোলারাইজড ক্যাপাসিটর, নন পোলারাইজড ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটরটা কি আর নন পোলারাইজড ক্যাপাসিটরটি আমরা এখন দেখবো। পোলারাইজড ক্যাপাসিটরটা কি? সহজ ভাষায় লিখবা, যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে। কি বলছি আমি? যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে একে আমরা কি বলবো বলতো? পোলারাইজড ক্যাপাসিটর। ধরো একটা, এর প্রতীকটা কিরকম হবে দেখলেই বুঝতে পারবো। ধরো এর প্রতীকটা হবে, এটা একটু বাঁকা থাকবে। তাহলে এইটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এইরকম তোমাকে ইন্ডিকেট করাই থাকবে। যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে তাকে কি বলা হয় বলতো? পোলারাইজড ক্যাপাসিটর। তাহলে ধরো পোলারাইজড ক্যাপাসিটর কি থাকবে? পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকবে। তোমাকে প্রতীকটা দেখাই দিতেছি। তোমার প্রতীকটা হচ্ছে এরকম থাকবে একটা, আর একটা একটু বাঁকা থাকবে। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত বিদ্যমান থাকে একে কি বলে বলতো? পোলারাইজড ক্যাপাসিটর। আরেকটা তাহলে বাকি থাকলো কি আমাদের? নন পোলারাইজড ক্যাপাসিটর। যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে না তাকে আমরা কি বলবো বলতো? নন পোলারাইজড ক্যাপাসিটর। তুমি ধরো এইটা থাকবে এরকম দুইটাই সমান্তরাল, কোনো পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকবে না, এটাই হচ্ছে কি বলতো? নন পোলারাইজড ক্যাপাসিটর। একটা টেকনিক তোমাকে দেখাই দেই। ধরো সাপোজ, কে উত্তর দিতে পারবা নিজে নিজে দেখো তো। এটা একটা সিম্বল দিলাম, আর আমি এটা একটা সিম্বল দিলাম। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, তুমি ভিডিওটা একটু আটকাই দাও, দিয়ে নিজে চিন্তা করে বের করতে পারো কিনা দেখো। তাহলে এখন দেখো ভাইয়া, আশা করি তুমি ঠিক উত্তরে দিতে পারছো।
এখন দেখো আমি বলি, এই যে উপরে যে চিহ্নটা আছে এখানে কি আছে বলতো, একটা প্রান্ত আছে বড় আর একটা প্রান্ত আছে কি ছোট। এখন দেখো ভাই, যদি এরকম বড় এবং ছোট প্রান্ত থাকে তাহলে এই বড় প্রান্ত দ্বারা পজিটিভ বোঝায়, ছোট প্রান্ত দ্বারা নেগেটিভ বোঝায়। এইটা দ্বারা কি বোঝাবে জানো, এইটা দ্বারা বোঝাবে ব্যাটারি সোর্স। কি বোঝাবে বলতো, ব্যাটারি সোর্স। আর যে এই যে দুটো যদি সমান্তরাল থাকে তাহলে এইটা দ্বারা আমরা বুঝবো নন পোলারাইজড ক্যাপাসিটর। কি বুঝবো বলতো, নন পোলারাইজড ক্যাপাসিটর। এখন দেখো ভাই, এইটা কিন্তু মোটামুটি দেখতে একই, একটু জাস্ট কম বেশি কারণে দেখো একটা হলো ব্যাটারি সোর্স, একটা ক্যাপাসিটর। এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। তাহলে ভাই এই পর্যন্ত আমাদের ক্যাপাসিটরের বেসিক কিন্তু শেষ। আমি আরেকবার শর্টকাট রিপিট করবো, তুমি জাস্ট দেখে নাও। ক্যাপাসিটর পর আমরা সংজ্ঞা জানলাম। সংজ্ঞা কি, দুইটি সমান্তরাল পরিবাহীর মাঝখানে একটি অপরিবাহী পদার্থ যুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় তাই ক্যাপাসিটর বলা হয়। এই প্রধান কাজ কি বলতো, বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখা। ক্যাপাসিটরকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি বলতো, এর একক হচ্ছে ফ্যারাড অথবা মাইক্রো ফ্যারাড। আর ক্যাপাসিটি হচ্ছে দুই প্রকার। কত প্রকার বলতো, দুই প্রকার, পোলারাইজড, নন পোলারাইজড। পোলারাইজড কি, যে ক্যাপাসিটরে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে এটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর। আর যে ক্যাপাসিটরে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে না এটাই হচ্ছে কি বলতো, নন পোলারাইজড ক্যাপাসিটর। তো এখন দেখো ভাইয়া, আমাদের অধ্যায়ের যে দুইটা নাম ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এর মধ্যে আমাদের কি শেষ হলো বলতো, ক্যাপাসিটরের টপিক শেষ। এবার আমরা দেখবো ইন্ডাক্টরের টপিক। তাহলে ইন্ডাক্টরের কোনো প্রকারভেদ নাই, জাস্ট ইন্ডাক্টর আমরা সংজ্ঞা জানবো এবং এর একটু বেসিক জানলেই এনাফ। বাকি বিস্তারিত তোমরা যখন বেসিক ইলেকট্রনিক্স বইটা পাবা তখন ইন্ডাক্টর সম্পর্কে আরো বিস্তারিত ওখানে পড়তে পারবা। তুমি দেখো ভাই, এখন ইন্ডাক্টর কাকে বলে যদি সহজ ভাষায় বলতে যাও, কোনো পরিবাহী পদার্থের পেঁচানো কুণ্ডলী বা কয়েলকে কি বলে বলতো, ইন্ডাক্টর বলে। ধরো একটা পরিবাহী তার নিছো, এই তারটা এইভাবে পেঁচাবা, এই যে পেঁচানো কুণ্ডলী বা কয়েল, এটাকেই আমরা কি বলবো বলতো, ইন্ডাক্টর বলা হয়। এই ইন্ডাক্টরের কাজ কি জানো, ইন্ডাক্টরের কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দান করবে। এখানে আবার ভুল করি না যে বিদ্যুৎ প্রবাহকে বাধা দান করবে, এটা না। বিদ্যুৎ প্রবাহের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে বাধা দান করবে। সাপোজ ধরো এটা তোমার একটা তার, এখানে ধরো 5 এম্পিয়ার, সাপোজ উদাহরণস্বরূপ বলতেছি, এখানে 5 এম্পিয়ার কারেন্ট দিলা, কোন কারণে দেখো এখানে তুমি 3 এম্পিয়ার কারেন্ট পাইলা। এই যে কারেন্টের যে তারতম্য হলো, কারেন্টের যে মানটা কমলো, এইটা যাতে না হয় এই জন্য আমরা মাঝখানে কি ব্যবহার করবো বলতো, মাঝখানে আমরা এই জন্য এখানে ব্যবহার করবো একটা ইন্ডাক্টর। এই ইন্ডাক্টরের ফলে এখানে যদি 5 এম্পিয়ার দাও, এখানে তুমি 5 এম্পিয়ার পাবা। কেন, ইন্ডাক্টরের মেইন কাজই হচ্ছে এটা, বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনকে বা বিদ্যুৎ প্রবাহের তারতম্য যে হবে, এই তারতম্যকে ইন্ডাক্টর কি করবে বলতো, বাধা দান করবে। এই হচ্ছে ভাইয়া ইন্ডাক্টর। ইন্ডাক্টরকে প্রকাশ করা হয় কি দ্বারা বলতো, এল দ্বারা। ইন্ডাক্টরকে প্রকাশ করা হয় এল দ্বারা। এর একক হচ্ছে হেনরি। একক কি বলতো, হেনরি। হেনরিকে আবার এইচ দ্বারা প্রকাশ করা হয়। আর ইন্ডাক্টরের কাজই তো হচ্ছে বুঝলা কি, যে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দান করা। এই হচ্ছে ভাইয়া ইন্ডাক্টরের মেইন বেসিক। তাহলে অধ্যায়ের নামই হচ্ছে আমাদের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। তাহলে আমরা এই পর্যন্ত ক্যাপাসিটরের বেসিকও বুঝলাম এবং ইন্ডাক্টরেরও বেসিক বললাম। এখন আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক 3টা প্রশ্ন, যেটা এই 3 অধ্যায়ের মধ্যে আছে। এই 3টার মধ্যে আমি যে প্রথম 2টা করাবো এবং পরে যে শেষে একটা করাবো, এই 3টার মধ্যে ফাইনাল পরীক্ষার যে কোনো একটা 100% তুমি কমন পাবাই। এর জন্য ভাই দয়া করে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা। এখন দেখো ভাইয়া, এই অধ্যায়ের যে আমি বললাম 3টা রচনামূলক আছে, তাই আমাদের যে ফার্স্ট রচনামূলক এটা আমরা এখন সলভ করবো। এটা রচনামূলক এইভাবে আসবে, বলবে যে প্রমাণ করো যে 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3, অথবা এরকম থাকবে যে প্রমাণ করো যে ক্যাপাসিটর সমূহ সিরিজে সংযুক্ত করলে এর সমতুল্য ক্যাপাসিটেন্স হবে এইটা। তাহলে এখন দেখো ভাই, মেইন বিষয় একই থাকবে। এইটা তোমার রচনামূলক প্রশ্ন আসছে, তুমি আরো অথবাগুলো দেখে নিতে পারো। এখন দেখো ভাই, আমরা যদি এইটা সলভ করি তাহলে আমাদের 3টা মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলকের মধ্যে একটা সলভ করা হবে। তাহলে এখন দেখো ভাইয়া, এই যে আমাদের এইটা হবে কখন হবে বলতো, যখন ক্যাপাসিটর গুলো আমরা সিরিজে সংযুক্ত করব। তাহলে মূলত আমরা এখানে 3টা ক্যাপাসিটর নিয়ে কাজ করবো। কয়টা বলতো ভাইয়া, 3টা ক্যাপাসিটর নিয়ে। তাহলে দেখো 3টা ক্যাপাসিটর আমরা প্রথমে সিরিজে সংযুক্ত করলাম। তাহলে 3টা ক্যাপাসিটর আমরা সিরিজে সংযুক্ত করলাম। একটার নাম দাও C1, একটার নাম দাও C2, একটা C3। এখন দেখো ভাইয়া, এই যে আমরা এই প্রমাণ বাকি যে এখানে একটা করব, এরপর একটা করব, এই দুইটার মধ্যে জাস্ট একটা বিষয় মনে রাখা লাগবে। কয়টা বিষয় বলতো, একটা বিষয় যদি মনে রাখতে পারো তাহলে এই ম্যাথে তোমাকে কেউ আটকাইতে পারবে না এই প্রমাণের মধ্যে। সেই বিষয়টা কি দেখো ভাইয়া, সেই বিষয়টি হচ্ছে তোমার ক্যাপাসিটর যখন আমরা সিরিজে সংযুক্ত করবো, কিসে বলতো, সিরিজে সংযুক্ত করব, সেক্ষেত্রে কি হবে জানো, এইটা জাস্ট তুমি মনে রাখে নাও, মুখস্থ করে নাও, তাহলেই তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। সিরিজে সংযুক্ত করলে কি হবে, ভোল্টেজের মান হবে তোমার ভিন্ন। বলো তো কি ভাইয়া, এখন দেখো ভাইয়া, ভোল্টেজের মান কি বললাম আমরা, ভোল্টেজের মান হবে ভিন্ন। আর একটা বিষয় জাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে কি চার্জের মানটা, চার্জের মান কি হবে বলতো ভাইয়া, সমান। মানটা কি হবে, চার্জের সমান হবে। এখন দেখো জাস্ট দুইটা বিষয় তুমি মনে রাখো, যখন ক্যাপাসিটর আমরা সিরিজে সংযুক্ত করব, কিভাবে সংযুক্ত করবো বলতো ভাইয়া,
সিরিজে সংযুক্ত করব, তখন কি হবে, ভোল্টেজের মান হবে ভিন্ন আর চার্জের মান হবে কি সমান। এইটুকু তুমি মনে রাখলেই হবে। আর ভোল্টেজকে ভাই কি দ্বারা প্রকাশ করা হয় বলতো, ভি দ্বারা। আর চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয়, কিউ দ্বারা। তবে আমরা এখানে শুধুমাত্র ছোট হাতের কিউ ব্যবহার করি। কিউ এর পরিবর্তে কি ব্যবহার করবো বলতো, ছোট হাতের কিউ। তাহলে আমরা ছোট হাতের কিউ ব্যবহার করলাম। তাহলে এইটুকু তুমি মনে রাখছো, আলিয়ানা। তাহলে এখন দেখো, তাহলে ক্যাপাসিটর আমরা কি বলছি, সিরিজে সংযুক্ত করলে ভোল্টেজের মান কি হবে, ভিন্ন। তাহলে এখানে আলাদা আলাদা ভোল্টেজ আছে। তাহলে সি ওয়ান এর ক্ষেত্রে সি ওয়ান ভোল্টেজ, সি টু এর ক্ষেত্রে সি টু ভোল্টেজ, সি থ্রি ক্ষেত্রে কি বলতো, সি থ্রি ভোল্টেজ। আর একটা কি জানি আমরা, চার্জের মান বলতো কি সমান। চার্জের মান কি বলতো, সমান হবে। এখন চার্জের মান যদি সমান হয়, তাহলে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কি দেওয়ার কোনো দরকার আছে? অবশ্যই দরকার নাই। কেন? চার্জের মান তো সমানই। তাহলে এখন দাও, এটা ধরো কিউ, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ, মানে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি দেওয়ার দরকার নাই। কেন বলতো, চার্জের মান সমান। তাহলে এখন আসো ভাইয়া, তোমার মানে এই দুইটা বিষয় তুমি মুখস্থ রাখবাই। এখানে একটা সূত্র মুখস্থ রাখা লাগবে। সেটা কি দেখো, আমি তখন বলছিলাম ক্যাপাসিটর যখন পড়াই, তখন ক্যাপাসিটর সি ইকুয়াল লেখা যায় কিউ ভাগ ভি। কি বলছিলাম, কিউ ভাগ ভি বলছিলাম। এটা নিয়ে আরো একটু পরে পড়বো। তাহলে এটা নিয়ে এখন পড়ার সময় ক্যাপাসিটর সি ইকুয়াল আমরা কি দেখছিলাম, কিউ ভাগ ভি। এখন এখান থেকে একটু দেখো ভাইয়া, যে ক্যাপাসিটর সি ইকুয়াল কিউ ভাগ ভি, ভি লিখলাম। ভি, এখন দেখো সি ভি, আর যদি গুণ করি, সি ভি ইকুয়াল কি লেখা যায় বলতো, কিউ লেখা যায়। যে ভি ইকুয়াল আমরা কি এটা লিখতে পারি, কিউ বাই সি লেখা যায়। হ্যাঁ, অবশ্যই এটা লেখা যায়। এখন দেখো ভাই, আমরা কি পাইলাম, যে ভি ইকুয়াল কি পাইলাম, কিউ বাই সি। এখন দেখো, এইটা নিয়ে জাস্ট আমাদের ম্যাথ করলেই হবে। এটা আমরা শুধুমাত্র ভি এর জন্য পাইছি। কিসের জন্য পাইছি বলতো, শুধুমাত্র আমরা ভি এর জন্য পাইলাম। এখন দেখো, যেহেতু আমাদের এখানে ভোল্টেজ কয়টা আছে, তিনটা, ভি ওয়ান ভোল্টেজ, ভি টু ভোল্টেজ, ভি থ্রি ভোল্টেজ। এবার আমরা এই যে তিনটা যে ভোল্টেজ আছে, এই তিন ভোল্টেজের ক্ষেত্রে আমরা দেখবো। প্রথমে আসো তুমি ভি ওয়ান, কি আসবে বলতো, ভি ওয়ান। ভি ওয়ান ইকুয়াল আমরা সাধারণভাবে কি লিখতে পারি বলতো, ভি ওয়ান ইকুয়াল লিখতে পারি কিউ ওয়ান, কিউ ওয়ান কি লিখতে পারি, সি ওয়ান, কিউ ওয়ান সি ওয়ান। ভি ওয়ান ইকুয়াল লিখতে পারি কি, কিউ ওয়ান সি ওয়ান। এখন একটা বিষয়, তোমরা যারা ম্যাথটা বুঝছো তারা বলতে পারবা যে ভাই আপনি কিউ ওয়ান লিখলেন কেন। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। দেখো, এখানে কিউ ওয়ান লিখলে এটা ভুল হবে। কেন বলতো, আমরা জানি যে চার্জ কি হবে, সমান। চার্জ কি হবে বলতো, সমান। এই জন্য এখানে কিউ ওয়ান কি লেখা যাবে, অবশ্যই এটা লেখা যাবে না। তাহলে আমরা কি দিব, শুধুমাত্র কিউ দিব। এরপর আসো ভাইয়া, যে ভি টু ইকুয়াল কি লিখতে পারি, তাহলে কিউ টু সি টু। দেখো তো এখানে কিউ কিউ টু কি দেওয়া যাবে, দেওয়া যাবে না। তাহলে এটা কি আমরা দেবো, শুধু কিউ দিব। তাহলে ভি থ্রি ইকুয়াল কি লিখতে পারি বলতো ভাইয়া, কিউ সি থ্রি। দেখো, এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে কি করলাম আমরা, জাস্ট আমরা জানি ভি সি ইকুয়াল কিউ ভাগ ভি, এখানে আর গুণ করলাম, সি ভি ইকুয়াল কিউ, ভি ইকুয়াল কি লিখলাম, কিউ বাই সি। ভি ওয়ান এর মান বের করলাম, ভি ওয়ান ইকুয়াল কিউ বাই সি ওয়ান। কিউ ওয়ান টু থ্রি দিলাম না কেন, প্রত্যেকটা চার্জের মান সমান। সেম ভাবে ভি টু ইকুয়াল দিলাম কিউ সি টু, তারপর দিলাম কি, ভি থ্রি ইকুয়াল কিউ সি থ্রি। এখন আসো ভাইয়া, এই যে এখন দেখো, তোমার বাবা ধরো তোমার 500 টাকা দিছে, দিয়ে বলছে যাও এটা বাজার করে নিয়ে আসো। যাওয়ার সময় ভাড়া লাগছে, বাজার করছো, বা আসার সময় ভাড়া লাগছে। এই যে যাওয়ার ভাড়া, বাজার করার মোট টাকা, আসার ভাড়া, তিনটা যোগ করলে কি তোমার বাবার টাকা মিলবে না? অবশ্যই মিলবে। আর না হলে তো তুমি ওইটা মাইরা দিছো। এখন দেখো, যে টোটাল এখন তুমি টাকার হিসাবটা মিলাবা। তাহলে দেখো যে ভিটি, মানে টোটাল যে টাকাটা দিছো ধরো, এটা হচ্ছে কি তোমার বাবা যে টোটাল টাকা বাজার করতে দিছে, এটা হলো ভিটি ইকুয়াল যাওয়ার সময় যে গাড়ি ভাড়া, এটা ধরো ভি ওয়ান, যে বাজার করছো তুমি ভি টু, আর আসার সময় আবার গাড়ি ভাড়া লাগছে না, এটা হলো কি ভি থ্রি। এই যে তিনটা যোগ করলে কি অবশ্যই তুমি টোটাল টাকা মিলাইতে পারবা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম, জাস্ট টোটাল ভোল্টেজটা কিভাবে পাবো, ভি ওয়ান ভি টু ভি থ্রি, এই তিনটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা কিভাবে বলতো টোটাল ভোল্টেজ পাবো। এখন দেখো ভাই, জাস্ট আমরা কি করবো, মানগুলো বসাই দিব। এই ভিটি দ্বারা কি বুঝাইতেছি আমরা, টোটাল ভোল্টেজ বা সাধারণ যে ভোল্টেজটা আমরা দিয়েছি, এটা হলো ভিটি। এখন দেখো ভাইয়া, ভিটিও যা, শুধু ভিও কিন্তু তা। তাহলে ভিটি এখানে দিতেও পারো, তাহলে নাও দিতে পারো। ভি করে আমরা কি জানি বলতো, কিউ বাই সি। এবং ভি এর মানটা আমরা এখানে বসাই দিব, কিউ বাই সি ইকুয়াল ভি ওয়ান ইকুয়াল কি জানো বলতো ভাইয়া, কিউ বাই সি ওয়ান। জানো তুমি, লেখো কিউ বাই সি ওয়ান প্লাস ভি টু ইকুয়াল কি জানো বলতো, কিউ বাই সি টু। এখানে বসাই দাও কিউ বাই সি টু প্লাস ভি থ্রি ইকুয়াল কি জানো বলতো ভাইয়া, কিউ বাই সি থ্রি। এখানে বসাই দাও তুমি কিউ বাই সি থ্রি। এই পর্যন্ত কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো, তাহলে আমরা কি করলাম, জাস্ট মান বসাই দিচ্ছি। কি করছি, মান বসাই দিছি। এখন দেখো ভাই, একটু খেলা আছে, ওয়ান বাই সি গুণন কিউ, এটাকে আমরা লিখতে পারি। লিখতে পারি কেন, এটা তো উপরের সংখ্যা, সেম এরকমই থাকলো, কোনো সমস্যা নাই। এখন দেখো, এই কিউ প্রত্যেকটা কি আছে, উপরে আছে না? প্রত্যেকটা কিউ, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কি আছে না? শুধু কি আছে, শুধুমাত্র কিউ আছে। এই জন্য আমরা কি করবো, উপর থেকে যা সেটা কিউ কমন নিব। এটা কি যদি কমন নেই, তাহলে এখানে কি থাকবে বলতো, ওয়ান বাই সি ওয়ান প্লাস এখানে কি থাকবে, ওয়ান বাই সি টু প্লাস এখানে কি থাকবে, ওয়ান বাই সি থ্রি। এটা কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। এখন দেখো ভাই খেলা, যে তোমার এই দিকের কিউ আর এই দিকের কিউ কাটা দেওয়া যায়, অবশ্যই কাটা দেওয়া। কেন?
উভয়টা সমান চিহ্নের, একটা এই পাশে আছে একটা এই পাশে আছে। তাহলে এখন দেখো এখানে কি থাকলো তোমার 1/c ইকুয়াল, এদিক কি থাকলো 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এই হলো প্রমাণ। কিন্তু দেখো বলতে পারো যে ভাই এখানে তো এস দেওয়া আছে, এসটা কেন দিয়েছে জানো? এসটা দিয়েছে এই জন্য যে ক্যাপাসিটর গুলো সিরিজে সংযুক্ত করলে এই ঘটনাটা ঘটে। তুমি এখন তাহলে এখানে এস বসাই দাও, কেন দিলে বলো তো? ক্যাপাসিটর যদি তোমরা সিরিজে সংযুক্ত আছে। এই হচ্ছে তোমার প্রমাণ 1/cs ইকুয়াল 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি ভাই তুমি না বুঝতে পারো, ভিডিওটা আরেকবার, এই অংশটা আরেকবার শুরু থেকে দেখো, আসলে অবশ্যই তুমি বুঝতে পারবা। একান্ত যদি বুঝতে নাই পারো তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাবা, তোমাকে আরেকবার বোঝানোর চেষ্টা। তাহলে এখন দেখো ভাইয়া, আমরা কি এতক্ষণ কি করলাম, যে ক্যাপাসিটর সমূহ সিরিজে সংযুক্ত করলে সমতুল্য ক্যাপাসিট্যান্স কি হয়, এতক্ষণ আমরা কি দেখলাম। এবার আমরা কি দেখবো, ক্যাপাসিটর সমূহ প্যারালালে সংযুক্ত করলে কি হয়। তোমাকে বলবে যে প্রমাণ করো যে সিপি ইকুয়াল সি1 প্লাস সি2 প্লাস সি3। এটা এভাবেও বলতে পারে বা এভাবেও বলতে পারে যে প্রমাণ করো যে ক্যাপাসিটর সমূহ প্যারালালে সংযুক্ত করলে সমতুল্য ক্যাপাসিট্যান্স হবে সিপি ইকুয়াল সি1 প্লাস সি2 প্লাস সি3। এখন দেখো তাহলে ক্যাপাসিটর কি করতে হবে, প্যারালালে সংযুক্ত করতে হবে। যেহেতু এখানে তিনটা ক্যাপাসিটর দেওয়া আছে, তাই আমরা তিনটে ক্যাপাসিটর নিয়ে কাজ করবো। আমরা প্রথমে চিত্রটা আঁকাই। তিনটে ক্যাপাসিটর কিভাবে সংযুক্ত করবো বলতো ভাইয়া? প্যারালালে আমরা সংযুক্ত করব। তিনটা ক্যাপাসিটর আমরা প্যারালালে সংযুক্ত করে রাখলাম। একটা ক্যাপাসিটরের নাম দিলাম C1, এটার নাম দিলাম C2, একটা নাম দিলাম কি বলতো C3। এখন দেখো ভাইয়া, তোমাকে যে বলছিলাম দুইটা বিষয় অবশ্যই মুখস্থ রাখা লাগবে। তার মধ্যে একটা কি, সিরিজে সংযুক্ত করলে কি হয়, প্যারালালে সংযুক্ত করলে কি হয়। সিরিজে সংযুক্ত করলে কি হয়েছে বলতো, ভোল্টেজ হচ্ছে ভিন্ন, চার্জ হচ্ছে কি সমান। এখন আমরা কিসে করতেছি বলতো ভাইয়া? প্যারালালে করতেছি। তাহলে এবার কি হবে বলতো, এবার ভোল্টেজের মান কি হবে, ভোল্টেজের মান এবার কি হবে বলতো, সমান হবে। আর এবার তাহলে চার্জের মান কি হবে বলতো ভাইয়া? চার্জের মান কি হবে, ভিন্ন হবে। ভোল্টেজের মান যদি সমান হয় তাহলে এখানে কি V1 V2 V3 দেওয়ার দরকার আছে? যারা প্রথমটা বুঝছো অবশ্যই তারা বলবা যে ভাই দরকার নাই। তাহলে দেখো ভাই এখন কি করবো আমরা, ভোল্টেজের মান V1 V2 V3 দেবো না। কেন? কারণ ভোল্টেজের মান সমান। এখন দেখো ভাইয়া, চার্জের মান কি আছে বলতো, ভিন্ন আছে, প্রত্যেকটা কি আলাদা আলাদা চার্জের মান আছে। এই জন্য তাহলে এখন কি C1 এর ক্ষেত্রে কি হবে Q1 চার্জ, C2 এর ক্ষেত্রে Q2 চার্জ, আর C3 এর ক্ষেত্রে বলতো কি হবে Q3 চার্জ। এই হবে তিনটা চার্জ। আশা করি বুঝতে পারছো বলতো। এখন দেখো ভাই আমরা এটা পর্যন্ত পাইলামই। এখন দেখো তুমি যে সূত্র কি জানো বলতো, সি ইকুয়াল কিউ ভাগ ভি। এটা কি তোমার মুখস্থ, এটা তুমি জানো, সি ইকুয়াল কিউ ভাগ ভি। এখন দেখো তাহলে এখান থেকে এবার তোমার কার মান ভিন্ন বলতো, কিউ এর মান ভিন্ন। এখান থেকে তুমি কি লিখতে পারো যে কিউ ইকুয়াল সিভি লেখা যায়? হ্যাঁ লেখা যায়। কিভাবে? আর আর গুণ করলে আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো কিউ ইকুয়াল আমরা সিভি লিখলাম। এখন তাহলে কিউ ইকুয়াল সিভিটা আমরা সাধারণভাবে পাইলাম, বাট এখানে কিউ1 কিউ2 কিউ3 যেহেতু আছে, তিনটা মান আছে, তাহলে আমরা একবার কিউ1 এর ক্ষেত্রে দেখবো, একবার কিউ2 এর ক্ষেত্রে, একবার কিউ3 এর ক্ষেত্রে। তাহলে কিউ1 এর ক্ষেত্রে কি হবে তাহলে বলতো, সি1 ভি1। এখন দেখো ভাই আর কি ভি1 দিতে পারবো না, কেন বলতো? কারণ ভোল্টেজ প্রত্যেকটাই সেম। তারপর আসে কিউ2, তাহলে কিউ2 ইকুয়াল সি2 ভি2। ভি2 দেওয়া যাবে না, কেন বলতো? ভোল্টেজ প্রত্যেকটাই সেম। এবার আসো ভাইয়া কিউ3, তাহলে কিউ3 ইকুয়াল কি লিখতে পারি, ভি সিভি সি3 ভি। এখন দেখো ভাই আমরা কি করলাম এই পর্যন্ত আমরা করলাম কিউ1 কিউ2 কিউ3 মান বসাইলাম কিভাবে, সি1 ভি সি2 ভি সি3 ভি। ভি প্রত্যেকটাই সেম হলো কেন, ভি এর মান প্রত্যেকটাই সমান। এখন দেখো ভাইয়া, তাহলে এ পর্যন্ত আমাদের হইলো। এখন আমরা কি করব, এই যে সেম আগে বলছিলাম যে বাবা ফুল টাকা দিছে, এটা বাজারে গেছে যাওয়া আসা ভাড়া এবং বাজারে খরচ, সেম ভাবে আবার এখানে এটা অ্যাপ্লাই করো। কিউটি মানে কি, টোটাল যে টাকাটা তোমার বাবা দিছে এইটা। কিউ1 যাওয়ার ভাড়া, কিউ2 ধরো যে তুমি কি করছো, এটা যে খরচ করছো, আর বাসা আসার ভাড়া হলো তোমার এইটা। এই তিনটা যোগ করলে কি পাবা তুমি, টোটাল যে টাকাটা দিচ্ছে তোমার বাবা, এটা তোমার হিসাব মিলে যাবে। এখন দেখো ভাই কিউটি এটাও যা, শুধুমাত্র কিউটা, কিউ কিউটি এবং কিউপি সমান। এটা আমি আগে বলছিলাম দুইটা সেম আর কি। কিউটি কেন দিয়েছি, যেহেতু টোটাল হিসাবে আর কি, এই জন্য কিউটি দিছি। তো কিউ ইকুয়াল কি জানি আমরা বলতো, সিভি। কিউ ইকুয়াল কি জানি, সিভি। সিভিটা আমরা বসাইলাম। কিউ1 ইকুয়াল কি জানি, তাহলে কিউ1 ইকুয়াল দেখো তো এখানে কি আছে, সি1 ভি। কি আছে, সি1 ভি বসাইলাম। কিউ2 ইকুয়াল কি আছে বলতো, সি2 ভি। সি2 ভি বসাইলাম। কিউ3 ইকুয়াল কি আছে বলতো ভাইয়া, সি3 ভি বসাইলাম। এখন দেখো তাহলে এখানে সি ভি থাকলো, এই ভি 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 তিনটা ভি থেকে কি একটা ভি কমন নিতে পারি? হ্যাঁ অবশ্যই আমরা কি কমন নিতে পারি। তাহলে একটা ভি আমরা কমন নিলাম, সি1 প্লাস সি2 প্লাস সি3 লেখা যায় ভাইয়া? হ্যাঁ অবশ্যই লেখা যায়। এখন দেখো ভাইয়া, এই পাশে ভি আর এই পাশে ভি কাটা দেওয়া যায় কি? হ্যাঁ কাটা দেওয়া যায়, আমরা কাটা দিলাম। অতএব এখানে থাকলো সি ইকুয়াল সি1 প্লাস সি2 প্লাস সি3। এখন দেখো সিপি দিছে, আবার যদি বলো ভাইয়া যে ওখানে তো সিএস দিছিল, এখানে আবার কি দিছে, সিপি। সিপি কেন বলতো, এই যে প্যারালালে যেহেতু সংযুক্ত করছে ক্যাপাসিটর, এই জন্য কি দিছে, সিপি। তুমি এখন এখানে বসিয়ে দাও সিপি। তাহলে অতএব ক্যাপাসিটর সমূহ যখন আমরা প্যারালালে সংযুক্ত করব, এর সমতুল্য ক্যাপাসিট্যান্স হবে কি,
সিপি ইকুয়াল C1 প্লাস C2 প্লাস C3। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো ভাইয়া জাস্ট ভিডিওটা আগাই দাও, দিয়ে আবার এটা আরেকবার দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে দেখো ভাইয়া, আমরা অলরেডি কয়টা রচনা পড়ছি? দুইটা। এই অধ্যায়ের রচনাগুলো কয়টা আছে বলছিলাম আমি? তিনটা আছে। তিনটার মধ্যে অলরেডি আমরা দুইটা পড়ছি, আর বাকি কয়টা বলতো? একটা। এই যে ভাইয়া একটা যে বাকি আছে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট মতো? মোস্ট ইম্পর্টেন্ট। 90.99% ভাইয়া এটা সম্ভাবনা আছে তোমার ফাইনালে আসার জন্য। বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট? 90.99%। ধরো যে 99.99, সরি 99.99%, শুধু 0.1% এটা না আসার সম্ভাবনা, বাকি এটা হচ্ছে সম্ভাবনা। কত ইম্পর্টেন্ট এখন তুমি নিজে চিন্তা করে দেখো। এখন ভাইয়া দেখো, এইটার প্রমাণটা তোমাদের বই যেভাবে দেওয়া আছে মোটামুটি অনেক জটিল ভাবে আছে। কিভাবে আছে বলতো? জটিল ভাবে আছে। আমি তোমাদেরকে একদম সহজভাবে করে দিব। এইভাবে তুমি তুলে রাখবে খাতায়, এইভাবে তুমি পরীক্ষায় লিখবা, আশা করি তুমি ফুল মার্কই পাবা। এখন দেখো ভাইয়া, এইটা যখন তুমি করবা, এটা যখন লিখবা, তখন এটা লিখতে গেলে কিছু কথা তোমার এক্সট্রা লেখা লাগবে। এই উত্তরটা লেখার ক্ষেত্রে কিছু কথা কি করা লাগবে? তোমাকে এক্সট্রা লেখা লাগবে। এই কথাগুলো আমার শিটে দেওয়া আছে, শিট দেখে তুমি লিখে নিবা। কিছু কথা আছে অল্প একটু মুস্তর টাইপের, এটা শিট দেখে লিখে নিবা। বাট বাকি যেটা বোঝার বিষয় আছে আমি এটা বোঝাই দিতেছি তোমারে। এই তৃতীয় অধ্যায়ের কয়টা রচনা আমি পড়ছি? দুইটা রচনা পড়ছি। আমি বলছিলাম কয়টা আছে রচনাগুলো? তিনটা। এখন যেটা দেখতেছো যে প্রমাণ করো যে W ইকুয়াল হাফ CB স্কয়ার, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই। কত ইম্পর্টেন্ট বলতো? তাহলে এইটা হচ্ছে কি ভাই বলতো? মোস্ট ইম্পর্টেন্ট। তোমার ফাইনালের জন্য এটা আসার পার্সেন্টেজ হচ্ছে ভাইয়া 99.99% ইনশাআল্লাহ। ফাইনালে এত গুরুত্বপূর্ণ এটা ভাইয়া, তোমার ফাইনালে এটা আসার জন্য। তাহলে এটা আমি এখন সলভ করে দিতেছি। বইয়ে তোমাদের একটু জটিল করে দেওয়া আছে ভাইয়া, বাট আমি যেভাবে করে দিব এইভাবেই তুমি করো। এইভাবে পরীক্ষায় লিখে দিলে আশা করি ফুল মার্কই তুমি পাবা। বইয়ে জটিল ভাবে না দিয়ে এখানেই বোঝো। এখন দেখো ভাইয়া, এই উত্তর লেখার ক্ষেত্রে কিছু আগে কথা এক্সট্রা কথা লেখা লাগবে, বাংলা কিছু কথা লেখা লাগবে। এগুলো ভাই আমার শিটেই দেওয়া আছে। শিট থেকে তুমি একটু জাস্ট মুছতে কিনবে, কয়েকটা লাইন, 4-5টা লাইন আর কি। বাকি যে মেইন বোঝার কনসেপ্টটা আমি এখানে তোমাকে বোঝাই দিতেছি। এখন দেখো কি করা লাগবে এই উত্তর লেখার ক্ষেত্রে? প্রথমে একটা চিত্র আঁকা লাগবে, একদম সিম্পল চিত্র। কি করবা? জাস্ট একটা ক্যাপাসিটরকে তুমি একটা ক্যাপাসিটরকে সোর্সের সাথে সিরিজে সংযুক্ত করে রাখবা। কি করবা? একটা ক্যাপাসিটরকে জাস্ট তুমি সংযুক্ত করে রাখবা। এটা একটা সি ক্যাপাসিটর, এইটুকুই জাস্ট চিত্র, হাস্যকর একটা চিত্র, এত সুন্দর। এখন দেখো একটা চিত্র দিলা, দেওয়ার পর একটা কনসেপ্ট তোমার ক্লিয়ার করা লাগবে। বলতো কাজ কাকে বলে বা কাজ কেন হয়? কাজ কাকে বলবো তো? বল এবং স্মরণ, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হয়? আমরা কাজ। বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয় ভাইয়া। এখন দেখো কাজ ইকুয়াল W ইকুয়াল কি জানি আমরা বলতো? FS। W ইকুয়াল কি জানি? FS। F এখানে কি বলতো? বল। আর S কি বলতো? স্মরণ। এটা কোন বই পড়ছি আমরা বলতো? এটা আমরা ফিজিক্সে পড়ছি। এখন দেখো ভাইয়া, W ইকুয়াল FS আমরা জানি। এখন দেখো ফিজিক্সের কাজ তো আমাদের বেসিক ইলেকট্রিসিটি, কেন হয়তো মাথায় প্রশ্ন আসতে পারে। এখন দেখো এইটার খেলাটা তোমার ফিজিক্সে তুমি পড়ছো কি? W ইকুয়াল FS। এফটা কি এখানে বলতো? এফটা হচ্ছে ভাইয়া বল, আর এসটা কি বলতো? এসটা হচ্ছে কি? স্মরণ। এখন দেখো কেউ বলতে পারবা যে বলটা এখানে কি, কোন জিনিসটা বল হিসেবে কাজ করবে? ভিডিও একটু আটকাই দাও, আটকাই দিয়ে তুমি চিন্তা করো। আশা করি বলতে পারছো যে বলটা কি হিসেবে কাজ করবে এখানে? মানে ভোল্টেজটাই বল হিসেবে কাজ করবে। কেন বলতো? তোমার প্রথম অধ্যায়ে যে সংজ্ঞা বলছিলাম ভোল্টেজের, যে বৈদ্যুতিক চাপকেই বলা হয় কি? ভোল্টেজ। বৈদ্যুতিক চাপকেই ভোল্টেজ বলা হয়। উদাহরণ দিছিলাম, একটা ফুটবলকে যে লাথি মারবা, ফুটবলটা এক স্থান থেকে অন্য স্থানে যে চলে গেল, এই যে লাথি মারলা, লাথি মারলে কি বলতো? ভোল্টেজ। তাহলে কি এটা হচ্ছে বল। তাহলে এখানে বল হিসেবে কি কাজ করবে বলতো? ভোল্টেজ। তাহলে আমরা এফ এর জায়গায় কি লিখতে পারলাম? ভি লিখলাম। এখন দেখো স্মরণ। এখন কেউ বলতে পারবা যে এখানে স্মরণ হিসেবে কি কাজ করছে? অবশ্যই আশা করি বলতে পারবা যে স্মরণ হিসেবে ভাইয়া এখানে কিউটা কাজ করছে। কিউ মানে কি? চার্জ। কেন দেখো তো, ক্যাপাসিটরের ক্ষেত্রে কি প্রবাহিত হবে? মানে কি ধারণ করে রাখবে? চার্জ। চার্জটাই এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে। কি কার কোন ক্ষেত্রে বলতো? ক্যাপাসিটরের ক্ষেত্রে। ক্যাপাসিটরের ক্ষেত্রে কিউ চার্জটাই এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে। এই জন্য এখানে স্মরণ হিসেবে কি কাজ করছে বলতো? কিউটা কাজ করছে। তাই আমরা ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারি এখন বলতো? ভি কিউ। কিভাবে লিখলাম? ভিটা হচ্ছে বল আর কিউটা হচ্ছে কি? স্মরণ। এইভাবে আমরা ডাব্লিউ ইকুয়াল ভি কিউ লিখতে পারলাম। এই পর্যন্ত আশা করি বুঝতেই পারছো। এখন দেখো একটু কাজ করবো আমরা, ডিফারেন্সিয়েশন করব। কি করবো বলতো? ডিফারেন্সিয়েশন করব। এখানে ডি ডাব্লিউ দাও, আর এদিক ডি ভি কিউ। এখানে ভাই ঘাবড়ানোর কিছুই নাই। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন তো আমাদের ম্যাথ 2 তে আছে, সেকেন্ড সেমিস্টারে উঠো। সেকেন্ড সেমিস্টার যদি তোমাদের ক্লাস নেই ইনশাল্লাহ, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একদম বিস্তারিত বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো ভাইয়া, জাস্ট এইটা একটু মাথায় ঢুকাই নাও, তাহলে এই বই আর লাগবে না ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন, এই ডি দ্বারা ডিফারেন্সিয়েশন বোঝায়। উভয় পাশে কি করলাম? ডি দিলাম। এটা তুমি 1 নং সমীকরণে কই রাখবা বলতো? 1 নং সমীকরণে।
এবার আসো ভাই আর একটু, তুমি যেটা জানো কিউ ইকুয়াল সিভি, এটা জানো কিনা বলো তো? কিভাবে জানো? তুমি ওই দিক পড়ছিলা যে কিউ সি ইকুয়াল কিউ বাই ভি, এখানে কি লিখতে পারো কিউ ইকুয়াল সিভি। এই বড় কিউ এর জায়গায় কি লিখছি আমরা? জাস্ট ছোট কিউটা লিখছি। তাহলে দেখো ভাইয়া, তুমি এই পর্যন্ত কি জানো বলতো? কিউ ইকুয়াল সিভি কিভাবে জানো? আমরা এই যে জানি সি ইকুয়াল কিউ বাই ভি, কিউটা এইদিকে আনলাম সিভি, এই যে বড় কিউ এর পরিবর্তে শুধু কি লিখছি আমরা? ছোট হাতের কিউ লিখছি। তাহলে আমরা এই পর্যন্ত কি লিখলাম? কিউ ইকুয়াল সিভি। এখানে দেখো যে আমরা জানি যে কিউ ইকুয়াল কি ভাইয়া বলতো? সিভি। এখন দেখো এই কিউ ইকুয়াল সিভি লিখলাম, জাস্ট এটাকে আমরা কি করবো? একবার ডিফারেন্সিয়েশন করবো। কি করবো বলতো? ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো ডি কিউ ইকুয়াল ডি সি ভি। দেখো এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। এখন ভাই একটু কাজ করব, এই যেখানে ডি কিউ এর মানটা আছে না, কি আছে বলতো? ডি কিউটা আছে না, এই ডি কিউটা কি করবো আমরা? ডি কিউ এর মান এইদিকে লিখি আমি, ডি কিউ এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই। কি করো ভাইয়া? এই যে তোমার 1 নং সমীকরণটা আছে না, এই 1 নং এ ডি কিউ এর মানটা বসাবা। এখন দেখো ভাবতে পারো ভাই 1 নং এ আবার ডি কিউ কই? এই যে দেখো এখানে একটু কাজ করা যায়, তোমার ডি ডাব্লিউ এইরকমই রাখলা। এই দেখো এটা কি অবস্থায় আছে? গত তিনটে গুণ অবস্থায়। সাপোজ ধরো 2 গুণন 5 গুণন 3 আছে, এটা কি আমরা এইভাবে লিখতে পারি যে 3 গুণন 2 গুণন 5? কোনো সমস্যা না, গুণনের ক্ষেত্রে যেটাকে যে জায়গায় ইচ্ছা কোনো সমস্যা হয় না। এটাকে আমরা এই জন্য লিখতে পারি কি? ডি কিউ ভি লেখা যায়। তাহলে এখন এটা 1 নং সমীকরণ, কোনো সমস্যা নাই। এখন এই যে ডি কিউ আছে না, এখানে আমরা যে ডি কিউ এর মানটা যেটা এইটা পাইছি, এটা কই বসাবো বলতো? এই যে এই জায়গায় বসাবো। এই জায়গায় আগে এই সমীকরণটা লেখো। সমীকরণটা হচ্ছে ডি ডাব্লিউ ইকুয়াল ডি কিউ ভি। এখন দেখো ভাই এটা হলো আমাদের সমীকরণ। কারণ এইখানে আমরা কি করবো বলতো? জাস্ট ডি কিউ এর মানটা এখানে বসাবো। ডি কিউ এর মান কি বলতো? এইটা ডি সি ভি। মানে ডি ডাব্লিউ থাকলো, এই যে ডি কিউ এর জায়গায় কি বসাবো? ডি সি ভি। আর বাকি থাকলো কি বলতো? এই যে ভি যেটা থাকলো, এই ভিটা আমরা এখানে এরকমই রাখলাম। এখন দেখো ভাইয়া, এখানে তোমার ডি ডাব্লিউ থাকলো। এখন দেখো এইটা যে আছে, আমি যেটা বললাম যে এখানে 2 গুণন 3 গুণন 5, মানে তুমি এটা কিভাবে লেখো গুণের ক্ষেত্রে কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। সেম ভাবে এটা আমরা লিখবো এইভাবে যে সি ভি ডি ভি। আর কোনো সমস্যা কি ভাই? জাস্ট এখানে প্রতিটা গুণ অবস্থায় আছে, জাস্ট আমরা কি করলাম? সাজায় লিখলাম। আশা করি এই পর্যন্ত অবশ্যই বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া পরবর্তী কাজ। পরবর্তীতে একটু তোমার কাছে জটিল লাগতে পারে, এটা ম্যাথ 2 তে অবশ্যই ক্লিয়ার হবে। এবার আমরা কি করবো? ইন্টিগ্রেশন। কি করবো বলতো? ইন্টিগ্রেশন। এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন নিয়ে ম্যাথ 2 গঠিত। ওটাতে যখন ম্যাথ 2 পড়বা তখন তুমি বিস্তারিত ক্লিয়ার। তাহলে দেখো ভাই এখন কি করবো আমরা? এখন করবো ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন সম্পর্কে বিস্তারিত তুমি ম্যাথ 2 তেই পড়তে পারবা। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এটা নিয়ে ম্যাথ 2 গঠিত, তখন তুমি বিস্তারিত ক্লিয়ার হওয়া বিষয়টা। এখন কি করবো? আমরা ইন্টিগ্রেশন করবো। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা ডিরেক্ট লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন দাও। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা লিমিট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা বলতো? লিমিট ব্যবহার করা হয়। এই লিমিটটা, এই ক্ষেত্রে লিমিটটা হবে 0 থেকে ভি পর্যন্ত। কি পর্যন্ত বলতো ভাইয়া? 0 থেকে ভি পর্যন্ত ইন্টিগ্রেশন দিলাম। বাকি এখানে কি আছে বলতো? সিভি ডিভি যেমন আছে ঠিক তেমনই আমরা বসাই দিলাম। এখন দেখো ভাইয়া, তাহলে ইকুয়াল, এটা এরকমই লিমিট থাকলো। এখন দেখো ভাইয়া, তোমার একটা সূত্র আছে যে ইন্টিগ্রেশন যদি এরকম থাকে সি এক্স ডি এক্স, সাপোজ আমি এরকম দিতেছি আর কি, যদি একটা কোনো এরকম অন্য একটা সূচক থাকে, এটা কি করতে পারি? আমরা ইন্টিগ্রেশনে বাইরে আনতে পারি। সিটারে আনলাম এক্স ডি এক্স, এই সিস্টেম আমাদের লেখা যায়। যে যারা এটা বুঝতে পারছো, তুলনা করতে পারছো যে এক্সটা ধরো আমরা বি এর সাথে তুলনা করছি, সিটা এক্সট্রা আছে, তাহলে সিটা কি অবশ্যই আমরা বাইরে আনতে পারি। তাহলে সিটাকে জাস্ট বাইরে আনো, বাকি এটা 0 থেকে বি পর্যন্ত থাকলো, আর এখানে থাকলো তোমার ভি ডি ভি। এ পর্যন্ত কি বুঝতে পারছো? আশা করি এ পর্যন্ত তুমি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, যেহেতু এখানে আমার জায়গা একটু শর্ট, তাহলে আমি এটুকু মিশাই দেই, তুমি পরে ভিডিও থেকে তুলে নিতে পারবো আর কি। দেখো ভাইয়া, এই দিক পর্যন্ত এতদূর আমরা কোন দূর পর্যন্ত গেছি বলতো? এখানে আমরা ডাব্লিউ ইকুয়াল সিটা বাইরে রাখছি, 0 থেকে ভি ভি ডি ভি, এতদূর পর্যন্ত আমরা ওখানে গেছি। এখন দেখো ভাইয়া, তোমার একটা সূত্র আছে এরকম যে ইন্টিগ্রেশন এক্স ডি এক্স, কি আছে বলতো? ইন্টিগ্রেশন এক্স ডি এক্স ইকুয়াল লেখা যায় এক্স স্কোয়ার বাই 2। কি লেখা যায় বলতো? এক্স স্কোয়ার বাই 2। এটা হচ্ছে কিছু সূত্র বলতো ভাইয়া? ইন্টিগ্রেশনের সূত্র, যেটা ম্যাথ 2 তে আছে। এটা জাস্ট মনে রাখো। এখন দেখো, তাহলে আমরা এক্স এর সাথে ভি কে এক্স এর সাথে তুলনা করো। ধরো এক্স ডি এক্স মানে ভি ডি ভি ইকুয়াল, এখানে যদি আমরা এক্স স্কোয়ার বাই 2 লিখতে পারি, তাহলে এখানে কি লিখতে পারি বলতো? ভিডিওটা একটু আটকায় তুমি নিজে নিজেই চিন্তা করো। তাহলে কি লিখতে পারি? অবশ্যই তুমি ভাবছো যে এখানে লিখতে পারি আমরা ভি স্কোয়ার বাই 2। তাহলে লেখো ভাইয়া, এখানে আমরা কি লিখতে পারি? এখন দেখো ভাইয়া, ভি স্কোয়ার বাই 2 তো হবেই, কিন্তু এখানে আমাদের লিমিট আছে না, লিমিটটা এইভাবে থার্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে আমরা ভিতরে কি লিখতে পারবো? ভি স্কোয়ার বাই
টু থার্ড ব্র্যাকেট দিলাম 0 থেকে b পর্যন্ত লিমিটটা এবার এইভাবে এই সিস্টেমে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ভাই কি হলো, এই যে তোমার একটা ধরো এরকম আছে b²/2 আছে, এটাকে তুমি এইভাবে লিখতে পারো কি হাফ গুণন b², অবশ্যই লিখতে পারো, কারণ কি b² উপরের সংখ্যা গুণ করলে আবার আগেটাই আসে। তাই আমরা কি করবো এখানে, এখানে ভিতরে আমরা করবো হাফ গুণন b², 0 থেকে b পর্যন্ত এরকমই থাকলো। এখন দেখো ভাই হাফটা কি করতে আমরা অবশ্যই বাইরে আনতে পারি, তাহলে হাফ সি এরকমই থাকলো, ভিতরে থাকলো কি বলতো ভাইয়া b², 0 থেকে b পর্যন্ত। এখন দেখো ভাই এখানে হাফ হাফই থাকলো, এগুলো আর কি ইকুয়াল চিহ্ন হবে, হাফ হাফই থাকলো। এখন দেখো আমরা লিমিটটা বসাই দিব, কি করবো লিমিটটা বসাই দিব। এখন তোমাকে লিমিট বসানো, তাহলে এখানে আমরা কি করবো ভাই বলতো লিমিট বসাবো। তোমাকে লিমিট বসানোর সিস্টেমটা একটু দেখাই দেই। ধরো এখানে আছে x², এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে 5 পর্যন্ত, কি আছে বলতো 0 থেকে 5 পর্যন্ত। লিমিট বসানোর নিয়ম হচ্ছে ভাইয়া প্রথমে দেওয়া লাগবে তোমাকে আপার লিমিট, পরে দেওয়া লাগবে কি বলতো লোয়ার লিমিট। প্রথমে দিবা তুমি আপার লিমিট, পরে লোয়ার লিমিট। কিভাবে দিবা, এই যে x এর জায়গায় প্রথমে কি বসাবা আপার লিমিটটা বসাবা। আপার লিমিট কত বলতো ভাইয়া 5, তার উপর কি আছে a² দিলা, মাইনাস লোয়ার লিমিট কত বলতো ভাইয়া 0 বসাইলে তার উপর কি আছে a² দিলা, কত হবে 25 - 0, অ্যান্সার কত হবে ভাইয়া বলতো 25। যারা এটা বুঝতে পারছো আশা করি তারা এখন এটাও বুঝতে পারবা। এখানে কি আছে বলতো হাফ সি এরকমই থাকলো, b² আছে, এখানে আপার লিমিট কত বলতো ভাইয়া b, লোয়ার লিমিট কত 0, b এর জায়গায় আমরা আপার লিমিট বসাবো ভাইয়া। আপার লিমিট কত বলতো b এর জায়গায় b বসবে, এর উপর কি আছে স্কোয়ার থাকলো, লোয়ার লিমিট কত বলতো ভাইয়া 0, তাহলে 0 বসাইলাম, এর উপর স্কোয়ার। এখন ভাবতে পারো ভাই ভি তো থাকলো, কিভাবে থাকলো। এখন দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নাই ভাইয়া, যদি এখানে 5 থাকতো তাহলে ঠিকই আমরা ভি এর জায়গায় 5 বসাইতাম, কিন্তু এখানে আছে কি বলতো এখানে আছে ভি, তাহলে ভি এর জায়গায় আমরা কি বসাবো বলতো ভি বসলো, তার উপর কি দিলাম স্কোয়ার। এখন দেখো ভাই তাহলে কি থাকলো হাফ, এখানে 0 কোনো ভ্যালু আছে, 0 কোনো ভ্যালু নাই, ভিতরে আছে কি বলতো b², হাফ সি b²। এই পর্যন্ত আমরা কি পাইলাম, এই পর্যন্ত আমরা পাইলাম অতএব w ইকুয়াল হাফ cv²। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আরেকবার শর্টকাট রিপিট করতেছি, আশা করি এইবারে তোমার ক্লিয়ার হবে। প্রথমে কিছু কথা লেখা লাগবে ভাইয়া, যেগুলো আমার শিটে দেওয়া আছে, শিট থেকে তুমি টাইপ করে নিয়ে একটু পড়ে নিবে, তাহলেই এনাফ। দ্বিতীয়ত কি করা লাগবে, এই চিত্রটা তোমাকে দেওয়া লাগবে, কি করা লাগবে ভাই বলতো চিত্রটা তুমি দিবা, দেওয়ার পর লিখবা যে w ইকুয়াল সরি ওটা তো আমি মুছে দিছি, লেখার পর লেখা লাগবে কি w ইকুয়াল ভি কিউ। কি হবে তুমি জানো কার সমান সমান বল গুণন সরণ, তাহলে w ইকুয়াল বল হিসেবে কি কাজ করছে বলতো ভোল্টেজ, আর সরণ হিসেবে কি কাজ করছে চার্জ, তাহলে w ইকুয়াল কি লিখবা ভি কিউ। এরপর উভয় পাশে কি করবা ডিফারেন্সিয়েশন করবা, লিখবা dw ইকুয়াল ডি ভি কিউ। এখন দেখো ভাই আরেকটা তুমি কি জানো বলতো কিউ ইকুয়াল সিভি, এটা তুমি জানো, তাহলে দিলা কি কিউ ইকুয়াল সিভি। আবার উভয় পাশে কি করবা ডিফারেন্সিয়েশন করবা, ডি কিউ ইকুয়াল কি হবে ডিসিভি। এখন ডি কিউ এর যে মানটা পাইলা, যে ডিসিভি, ডি কিউ এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। ডি কিউ এর মান কি ডিসিভি জাস্ট বসাই দিলাম, এটা যে সাদা লিখলাম কি সিভি ডিভি। এখন দেখো ভাইয়া এখানে ভাবতে পারো ভাই ইন্টিগ্রেশন করলেন, এখানে আছে ডিডব্লিউ, এখানে শুধু ডাব্লিউ দিলে কেন, ডাব্লিউ দিলেন কেন। এখন দেখো ভাইয়া এই যে আমরা ইন্টিগ্রেশন করছি না, ইন্টিগ্রেশন উভয় পাশে করা যায়। এই পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বাদ গেল, থাকলো কি শুধুমাত্র ডাব্লিউ, আর এদিক যা ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন দিলাম, আপার লিমিট লোয়ার লিমিট বসাইলাম। তাহলে ভাই এই পর্যন্ত হইলো। এখন তাহলে আমরা আপার লিমিট দিছি, লোয়ার লিমিট দিলাম। এখন এই সিটা কি আমরা বাইরে লিখতে পারি, কি হবে এই যে এরকম থাকলে আমরা সিটা যেহেতু বাইরে আনতে পারি, এখানে সিটা বাইরে আনলাম, বাকি যা আছে তাই থাকলো। এখন দেখো ভাই কি করছি আমরা, এই ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ওই আছে জানো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকুয়াল কি লিখতে পারি আমরা x²/2, এই যে এখানে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকুয়াল কি লিখতে পারি x²/2, ভি কে এক্স এর সাথে তুলনা করো, তাহলে কি লিখতে পারি v²/2, v²/2 কে কি লিখতে পারি হাফ গুণ v² লিখতে পারি, থাকলো এই লোয়ার আপার লিমিট এটা ভি, লোয়ার লিমিট কত 0, এরকমই থাকলো। এখন দেখো ভাই হাফটা বাইরে আনতে পারি, হাফটা বাইরে আনলাম, v² থাকলো। এবার আপার লিমিট বসে দিব, আপার লিমিট কত ভি, আপার লিমিট কোনো সংখ্যা না, যদি সংখ্যা তো সংখ্যায় বসাইতাম। আপার লিমিট যদি আমাদের এখানে ভি আছে, ভি এর জায়গায় কি বসালাম শুধুমাত্র ভি বসাইলাম, ভি বসাইলাম, এর উপর স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট কত 0, 0 উপর স্কোয়ার, 0 কোনো ভ্যালু নাই, তাহলে ভিতরে আছে কি বলতো ভাইয়া v²। এটা কি অবস্থা আছে গুণ অবস্থায়, তাহলে আমরা লিখতে পারি হাফ cv²। অতএব এইদিকে আমার w যেহেতু আছে, এই যে w চলে আসতেছে, w ইকুয়াল হাফ cv², এইটাই আমাদের প্রমাণ। এটা হচ্ছে ভাই একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার সম্ভাবনা কত 99.99%। তাহলে এই প্রশ্নটার মধ্য দিয়ে আমাদের তৃতীয় অধ্যায়ের শেষ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের টোটাল 1 থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত শেষ করছি। এই পর্যন্ত যারা যারা ভাই শীট পাও নাই, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে শীটটা নেওয়ার চেষ্টা করবা, যেখানে প্রত্যেকটা রচনামূলক, প্রত্যেকটা অধ্যায়ের মেইন যে বেসিক টপিক প্রত্যেকটা শীটে দেওয়া আছে। আরো বিস্তারিত যে একটা ভিডিও আছে ওখানে তুমি দেখে নিবা, তাহলেই হবে। এখন দেখো ভাইয়া আমাদের টোটাল
এক থেকে বলতো কয় অধ্যায়, 3 অধ্যায় আজকের মধ্যে শেষ হলো। আগামী চেষ্টা করবো তোমাদের যদি ঠিকঠাক রেসপন্স পাই আমরা, তাহলে প্রতিদিন একটা করে অধ্যায়ের ভিডিও দিব। তাহলে প্রতিদিন যদি একটা করে অধ্যায় ভিডিও দেই, তাহলে এই মাসের অর্ধেকের মধ্যে বেসিক লিটারেসি শেষ। অন্য যদি বই চাও তাহলে অন্য বইয়ের ভিডিও দেবো ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে ভাই আমাদের 1 থেকে 3 অধ্যায় আজকের মতো এখানেই শেষ হলো। তাহলে ভাই এই 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে যদি কারো কোনো টপিকে মানে বুঝতে যদি তোমাদের সমস্যা থাকে, বা কোনো টপিকে বুঝতেছো না, কম বুঝতেছো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। তোমাকে অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবো সামনের ভিডিওতে ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই একটু ফলো করে দিবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে অলরেডি দিছোই তুমি, কারণ সাবস্ক্রাইব করলে ফার্স্ট ভিডিওটা তোমার কাছেই যাবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।